আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আজকে বাংলাদেশের একটি খুব গুরুত্বপূর্ণ দিন, যেই দিনটিতে আমাদের কুষ্টিয়া জেলার প্রিয় সন্তান শহীদ আবরার ফাহাদকে খুব নৃশংসভাবে বুয়েটের মেধাবী ছাত্র আবরার ফাহাদকে তার বন্ধু বান্ধবরা খুব নির্মম এবং নিষ্ঠুরভাবে হত্যা করেছিল। আমি আমার এই ভিডিওর শুরুতেই আমি শহীদ আবরার ফাহাদের রুহের সর্বোচ্চ সম্মান কামনা করছি। পাশাপাশি তার পরিবার এবং পরিবারের অন্যান্য সদস্যদের, আত্মীয় স্বজন, পাড়া প্রতিবেশী, বন্ধুবান্ধব সবার প্রতি সহমর্মিতা জ্ঞাপন করছি। দেখুন, আবরার ফাহাদের এই মৃত্যু আমরা যুগ যুগ ধরে স্মরণ করব। আমার বিশ্বাস, যতবার বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্বের প্রশ্ন আসবে, বুয়েটে যত ধরনের বৈষম্য বিরোধী আন্দোলন হবে, প্রত্যেকটি আন্দোলনে তার বন্ধু বান্ধবেরা অথবা তার সিনিয়র জুনিয়ররা আবরার ফাহাদকে স্মরণ করবে। আবরার ফাহাদের এই আত্মত্যাগ আমরা বিশ্বাস করি এটি কখনো বিসর্জন যাবে না। আবরার ফাহাদের এই আত্মত্যাগ বাংলাদেশের ইতিহাসের একটি অনন্য নজির হয়ে স্থাপিত হবে। আমরা যে সময় শেখ হাসিনার পতনের আন্দোলন শুরু করেছিলাম, আমরা দেখেছি বিভিন্ন কলেজ বিশ্ববিদ্যালয়গুলোতে আবরার ফাহাদের নামে স্লোগান হয়েছে। মনে হয়েছে আবরার ফাহাদ একটি শক্তির নাম, আবরার ফাহাদ একটি প্রেরণার নাম। কুষ্টিয়াবাসী, আমি বিশ্বাস করি কুষ্টিয়াবাসী অত্যন্ত গর্বিত। আবরার ফাহাদের মতো একজন দেশপ্রেমিক মেধাবী ছাত্রের জন্ম হয়েছিল কুষ্টিয়াতে। তো আজকে আবরার ফাহাদকে আমরা গভীর শ্রদ্ধার সাথে স্মরণ করছি এবং তার এই আত্মত্যাগ আমরা বিশ্বাস করি বাংলাদেশের এই ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে এবং ভবিষ্যতে বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্বের প্রশ্নে যত আন্দোলন সংগ্রাম বা বিপর্যয় নেমে আসবে, আবরার ফাহাদরা বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্বের জন্য এভাবে ঝাঁকে ঝাঁকে আবাবিল পাখির মতো করে রাজপথে ছুটে আসবে। প্রিয় বন্ধু, আজকে বাংলাদেশে আরও একটি চমৎকার ঘটনা ঘটেছে, যেটি আমরা আশা করতাম যে রাজনৈতিক দলগুলোর মধ্যে একটি সহনশীলতা, সহমর্মিতা, তাদের মধ্যে হৃদ্রতাপূর্ণ আচরণ, ভালোবাসা প্রতিষ্ঠিত হোক। আপনারা লক্ষ্য করেছেন সোশ্যাল মিডিয়াতে হয়তো এখনও এইভাবে বিষয়টা পাবলিশড হয় নাই। বাংলাদেশে ক্রিয়াশীল সকল রাজনৈতিক দল আজকে একটি প্ল্যাটফর্মে তারা বসেছিলেন। তাদের মধ্যে এই গণ অভ্যুত্থান পরবর্তী সময়ে যত বিভেদ বিভাজন, যত মতানৈক্য ছিল, একটি কনসেনসাস, একটি গণতান্ত্রিক পদ্ধতিতে একটি সুন্দর বাংলাদেশ বিনির্মাণের জন্য আমাদের রাজনীতিবিদেরা অত্যন্ত ধৈর্যের পরিচয় দিচ্ছেন। তারা বিভিন্ন ইস্যুতে একে অপরের পাশে বসছেন, কথা বলছেন। শত রাজনৈতিক বিভেদ বিভাজনের পরেও তারা একসাথে বসে কথা বলছেন। এটি বাংলাদেশের রাজনীতির ইতিহাসের একটি মাইল ফলক হয়ে থাকবে। সেই রকমই একটি পরিস্থিতিতে আজকে সব রাজনৈতিক দলই বসেছিলেন। জুলাই সনদ কিভাবে আইনি ভিত্তি পেতে পারে, জুলাই সনদের ভিত্তিতে কিভাবে আগামীর বাংলাদেশ একটি স্বনির্ভর বাংলাদেশ হতে পারে, আমরা কিভাবে গণতান্ত্রিক সেই ছাঁচে আবার ঢুকতে পারি, যেই ছাঁচটি শেখ হাসিনা এবং ইন্ডিয়া তার যৌথ প্রযোজনায় 2008 সাল থেকে ভাঙ্গার চেষ্টা করেছে। তারই বিনিময়ে 2008-এর সেই তত্ত্বাবধায়ক সরকারের 1/11 সরকারের পাতানো নির্বাচন দিয়ে শুরু হয়েছিল। সেটি 2014-তে এসে
সেই পাতানো নির্বাচনের বৈধতা দানের জন্য তারা 152 জন সদস্যকে বিনা ভোটে নির্বাচিত করেছিল। এই 152 জন যে বিনা ভোটে নির্বাচিত হয়েছিল তাদের বৈধতার জন্য আবার তারা দিনের ভোটকে 2018 সালে রাতের ভোট হিসেবে সংজ্ঞায়িত করেছিল এবং একচ্ছত্র আধিপত্য নিয়ে তারা সংসদ কায়েম করেছিল। আর তারই ধারাবাহিকতায় 2018 এই রাতের ভোট এটার বৈধতা দানের জন্য 2024 এসে তারা আমি ডামি এই নির্বাচন প্রক্রিয়ায় ঢুকে গিয়েছিল। আমরা চিন্তা করেছিলাম যে 2029 যে নির্বাচনটি হবে সেই নির্বাচনটি আসলে শেখ হাসিনা কোন ভিত্তিতে নির্বাচন করবে। মোটামুটি সব পথই তো শেষ করেছেন, আমি ডামি নির্বাচন করেছেন, দিনের ভোট রাতে করেছেন, 152 জন মেম্বার অফ পার্লামেন্টকে তারা বিনা ভোটে নির্বাচিত করে নিয়ে এসেছেন, তাদের এত আকাশচুম্বী জনপ্রিয়তা ছিল। আজকে 2025 এসে আমরা ফিল করছি যে শেখ হাসিনার যে ঐতিহাসিক গণতান্ত্রিক প্রক্রিয়ায় ঢুকে যাওয়ার প্রচেষ্টা সেটাকে তিনি কিভাবে 41 সাল পর্যন্ত টানতে চেয়েছিল এবং কত মায়ের বুক খালি করে হলেও তিনি 41 সাল পর্যন্ত ক্ষমতায় থাকার স্বপ্ন দেখেছিলেন। একবার ভেবে দেখুন 2024-এ এই গণবিপ্লব গণবিদ্রোহ এই বিপ্লবকে দমন করার জন্য তার যে ভয়েস রেকর্ডগুলো এখন ফাঁস হচ্ছে, কি বিভৎস, কি ভয়ানক, কি ভয়াবহ পরিস্থিতি তিনি তৈরি করতে চেয়েছিলেন। হাজার হাজার মানুষকে মেরে হলেও তার ক্ষমতায় থাকতে হবে, শত শত মানুষকে পুড়িয়ে মারতে হলেও তার ক্ষমতায় থাকতে হবে। বাংলাদেশের মানুষ আসলে হার মানতে জানে না। দীর্ঘ সময় ধরে তারা এই অন্যায় অবিচার দেখেছে, শোষণ দেখেছে, নির্যাতন নিপীড়ন সহ্য করেছে। পরবর্তীতে তারা নিজেরা বিদ্রোহে রাস্তায় নেমে এসেছে, বিদ্রোহ করেছে এবং সেই স্বৈর শাসনকে পদদলিত করে বাংলাদেশে একটি নতুন গণতান্ত্রিক ধারার প্রক্রিয়ার মধ্যে যাওয়ার সেই রুটে আমরা পদার্পণ শুরু করেছি। আজকে যে ঘটনাটি ঘটেছে এটি অবশ্যই ঐতিহাসিক এবং এটি আমাদের রাজনৈতিক জীবনে একটা বড় বাস্তবতা হয়ে দাঁড়াবে সামনে। আমি আশা করি যে আগামীতে বাংলাদেশের যে গণতান্ত্রিক প্রক্রিয়ায় আমরা ঢুকতে যাচ্ছি একটি টেকসই গণতন্ত্র হবে, একটি মজবুত গণতন্ত্র হবে, সর্বোপরি বাংলাদেশকে সামনে এগিয়ে নিয়ে যাওয়ার একটা প্রক্রিয়ায় আমরা সব রাজনৈতিক দল মিলে যেতে পারব। পাশাপাশি আমরা একটি বিষয় সকল রাজনৈতিক দলকে আমরা স্মরণ করাতে চাই যে বিগত প্রায় 3টি নির্বাচনে বা 3টি ধরা যায়, 3টি নির্বাচনে আমরা এই 90 পরবর্তী জেনারেশন আমরা ভোট দিতে পারি নাই। তো এই প্রায় 15-16 বছর যে আমরা ভোট দিতে পারি নাই, আমাদের গণতান্ত্রিক অধিকার আমরা প্রতিষ্ঠা করতে পারি নাই, ফিরে পাই নাই, এই যে একটা আকাঙ্ক্ষা তৈরি হয়েছে আমাদের মধ্যে, এই তরুণদের মধ্যে এবারের ভোটদানের একটি আকাঙ্ক্ষা আমরা দেখতে পাচ্ছি, যার ফলশ্রুতিতে আমরা বলতে চাই যে বিগত সময়ে যেহেতু আমরা ভোট দিতে পারি নাই, সুতরাং এই এক্সিস্টিং রাজনৈতিক দলসমূহের প্রতি আমাদের তরুণ সমাজের আহ্বান থাকবে যে আপনারা এমন একটি ভোটিং সিস্টেম ডেভেলপ করেন যে এই ভোটিং সিস্টেমটি আমরা ওন করি, আমরা প্রত্যাশা করি যে আমার ভোট আমি দিব, যাকে খুশি তাকে দিব, সৎ যোগ্য দক্ষ প্রার্থীকে দিব এবং দেশপ্রেমিককে আমরা ভোট দিয়ে সংসদে পাঠাবো। আজকে আমরা জাতীয় প্রেস ক্লাবে একটা মিটিংয়ে ছিলাম, সেখানে আমরা বন্ধুবান্ধবদের সাথে আমাদের যুব নেতৃবৃন্দের সাথে আলাপ করতে গিয়ে আমরা একটা বিষয় এক জায়গায় এসে থেমেছিলাম যে এইবার যে ভোট প্রদানের একটি সুযোগ আমরা পেতে যাচ্ছি, আমরা কেমন ভোট চাই, আমরা কেমন গণতন্ত্র চাই, আমরা কেমন রাষ্ট্র চাই, এই টাইপের বিভিন্ন আলাপ আলোচনা আমাদের মধ্যে চলছিল। সেখানে আমি
একটি প্রস্তাব করেছিলাম যে এবার যদি আমরা একটি সুন্দর পরিবেশে ভোট দিতে পারি, এবার যদি আমরা একটা শান্তিময় পরিবেশে, সুশৃঙ্খল পরিবেশে ভোট প্রদান করতে পারি, তাহলে আমাদের প্রথম প্রায়োরিটি থাকবে আমরা কাকে ভোট দিব। তিনি সংসদে গিয়ে আমার রাষ্ট্রের জন্য কি কি করবেন, তিনি মানুষের কল্যাণে কি কি করবেন, তিনি তার আসন বা জেলার জন্য কি কি ডেভেলপমেন্ট করতে পারবেন। এটা ছিল প্রথম প্রায়োরিটি। সেকেন্ড যে প্রায়োরিটিটা আমাদের কাছে ছিল সেটি হলো তিনি আসলে এই মেম্বার অফ পার্লামেন্ট হওয়ার যোগ্য কিনা। যদি তিনি মেম্বার অফ পার্লামেন্ট হওয়ার যোগ্য না হন, তো যত দলীয় প্রভাব প্রতিপত্তিই থাকুক, তরুণ সমাজের প্রতি আমাদের আহ্বান থাকবে আপনারা তাকে ভোট দিবেন না। আপনার আসনে 3 জন প্রার্থী দাঁড়িয়েছে, তার মধ্যে দেখবেন সবচেয়ে দক্ষ, সবচেয়ে উন্নত চরিত্রের অধিকারী, নির্ভেজাল মানুষ, দেশপ্রেমিক মানুষ, যোগ্য মানুষ। আপনারা ভোট দেওয়ার ক্ষেত্রে দল মতের ঊর্ধ্বে উঠে তাকে ভোট দেবেন। তাহলে কি হবে, আমরা যে গণতান্ত্রিক ছাঁচে ঢুকতে যাচ্ছি, তাহলে আমাদের এই গণতান্ত্রিক ছাঁচটি ডেভেলপ করবে এবং আমাদের এই গণতান্ত্রিক প্রক্রিয়ায় ঢোকার রাস্তাটা আস্তে আস্তে ক্লিয়ার হবে। আমরা দেখেছি যে রাজনৈতিক দলসমূহ বিভিন্ন সময় বিভিন্ন অঞ্চলের বড় বড় ক্যাডারদেরকে, রাজনৈতিক প্রভাব প্রতিপত্তি সম্পন্ন মানুষদেরকে তাদের এমপি মন্ত্রী পদে পদায়ন করে থাকেন। আমরা দলসমূহকেও বলবো, আপনি নেতৃত্ব নির্বাচনের ক্ষেত্রে সেই জিনিসটিকে প্রায়োরিটি দিন যেই জিনিসটি এই তরুণ সমাজ পছন্দ করে। আপনারা যদি এখনও সেই চাঁদাবাজ, টেন্ডারবাজ, দখলদার, রাজনৈতিক সহিংসতাকারী, খুন খারাপিতে জড়িত এমন কাউকে বা মাদকের বড় বড় ডিলারদেরকে, তারপরে আমাদের তরুণ সমাজ ধ্বংসের যে কারিগরগুলো রয়েছে, এই খারাপ এবং জঘন্য কাজগুলোতে জড়িতদেরকে আপনারা যদি এমপি করে নিয়ে আসার প্রক্রিয়ায় যান, এই খারাপ চরিত্রের মানুষদেরকে যদি আপনারা সিলেক্ট করেন, তাহলে আপনাদের জন্য অ্যালার্মিং হলো ডাকসুর নির্বাচনের ফলাফল আপনাদের জন্য একটি অ্যালার্মিং এবং জাকসুর নির্বাচনের ফলাফল সেকেন্ড অ্যালার্মিং। পাশাপাশি আরও বিশ্ববিদ্যালয়গুলোর ছাত্র সংসদ নির্বাচন প্রক্রিয়াধীন আছে। সেই প্রক্রিয়ায় আপনারা দেখবেন তরুণ সমাজ কাদেরকে বাছাই করছে, তরুণ সমাজ কাদেরকে পছন্দ করছে। আমরা বলবো যে আপনি দল মতের ঊর্ধ্বে উঠে আপনি গ্রহণযোগ্য নেতা হন, আপনি গ্রহণযোগ্য দেশপ্রেমিক নাগরিক হন, আপনি যোগ্য হন, দক্ষ হন, দেশের জন্য কল্যাণী হন, মানুষের জন্য কল্যাণী হন। আমরা দল মত দেখব না, আমরা বিচার করব আপনার যোগ্যতাকে, আমরা বিচার করব আপনার দেশপ্রেমকে, আমরা বিচার করব আপনার এই দেশের প্রতি মমত্ববোধকে। সুতরাং এবারের নির্বাচনটি হবে একটি ব্যতিক্রমী নির্বাচন, যেই নির্বাচনে আমরা এক ঝাঁক তরুণ নেতৃত্বকে আমরা সংসদে নিয়ে আসব, যেই তরুণেরা 2024-এ শেখ হাসিনার এই রেজিমের বিদায়ী ঘণ্টা বাজাতে জীবনের সব মায়া ত্যাগ করে রাজপথে এসেছিল, জীবন দিয়েছে তার বন্ধুরা, তারা জীবিত আছে, আহত হয়েছে তার বন্ধুরা, তার পাশে আছে। আমরা এই রকম এক ঝাঁক কমিটেড বাংলাদেশের জন্য নিবেদিত প্রাণ তরুণদেরকে এবার সংসদে নিয়ে আসতে চাই। বাংলাদেশের সব তরুণকে আমরা আহ্বান জানাব যে আসুন, আমরা যে বিপ্লব করেছি, আমরা যে একটি গণ অভ্যুত্থান করেছি, আমরা এই গণ অভ্যুত্থানকে ধারণ করি, আমরা এই গণ অভ্যুত্থানকে বাংলাদেশ বিনির্মাণের একটি স্টেপ হিসেবে গ্রহণ করি। সর্বশেষ যে কথাটা আমরা বলবো সেটি হলো গণ অভ্যুত্থান বিরোধী, গণ অভ্যুত্থানকে ব্যর্থ করার বহু প্রক্রিয়া এখন বাংলাদেশে বিরাজমান।
এই যে বহুমাত্রিক প্রচেষ্টা, বহুমাত্রিক তৎপরতা, একটি জিনিস মনে রাখবেন, এই বিপ্লবটি আমরা একক কোনো ব্যক্তির নেতৃত্বে করিনি। আমাদের এই গণ অভ্যুত্থানে বহু মাস্টার মাইন্ড আছে। আমাদের এই গণ অভ্যুত্থানে একজন রিক্সাওয়ালা মাস্টার মাইন্ড, আমাদের এই গণ অভ্যুত্থানে একজন ফল বিক্রেতা মাস্টার মাইন্ড, আমাদের এই গণ অভ্যুত্থানে সেই ছাদ থেকে পানি ফেলে দিয়ে 1 বোতল পানি দিয়ে সহযোগিতা করা হলো এই গণ অভ্যুত্থানের অংশীজন। সুতরাং আমরা এই গণ অভ্যুত্থানকে ওইভাবে মিন করি না। আমরা বলি এই গণ অভ্যুত্থানে দল মত নির্বিশেষে শেখ হাসিনা রেজিমের বিপক্ষে যারাই দাঁড়িয়েছে প্রত্যেকে এই গণ অভ্যুত্থানের অংশীদার, এবং এই গণ অভ্যুত্থানকে এইভাবেই আমরা ধারণ করব। এই গণ অভ্যুত্থানের পক্ষের একজন শক্তি জীবিত থাকতেও আমরা এই গণ অভ্যুত্থানকে ব্যর্থ হতে দিব না। যারা বিভিন্নভাবে ইনিয়ে বিনিয়ে এই গণ অভ্যুত্থানকে ব্যর্থ করার বিভিন্ন প্রচেষ্টায় ব্যস্ত আছেন, তাদের সবার জন্য আমাদের পরামর্শ, আপনারা এই বাংলাদেশ বিরোধী চিন্তা থেকে বের হয়ে আসেন, ইন্ডিয়াপন্থী চিন্তা থেকে বের হয়ে আসেন, বাংলাদেশের মতো করে আমরা যে গণ অভ্যুত্থান করেছি, আমরা এই গণ অভ্যুত্থানকে কীভাবে টিকিয়ে রাখতে হয়, কীভাবে ধরে রাখতে হয়, এই গণ অভ্যুত্থানকে কীভাবে প্রাতিষ্ঠানিক রূপ দিয়ে বাংলাদেশ বিনির্মাণের স্বপ্নকে আমরা এগিয়ে নিতে পারি, আমরা সেই কাজটি করব। প্রিয় পাঠক, প্রিয় সুহৃদ, সর্বশেষ আমাদের আকাঙ্ক্ষার জায়গা হলো এই বাংলাদেশটি আমাদের। সবার আগে বাংলাদেশ, সবার আগে বাংলাদেশ, সবার আগে বাংলাদেশ। এটিই হলো আমাদের বর্তমান সময়ের একমাত্র স্লোগান, এবং আমরা এই গণ অভ্যুত্থানকে ওইভাবেই লালন করি, ওইভাবেই ধারণ করি, এবং ভবিষ্যতে এই গণ অভ্যুত্থানকে নিয়েই আমরা বাংলাদেশ বিনির্মাণের পথে অগ্রসর হব। ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু।